আমরা গত ক্লাসে লভ্যাংশ ও ব্যাংক সুদের আয়ের জন্য এই যে এখানে নিয়মিত কর দায় 26,281 ব্যাংক লভ্যাংশ ও ব্যাংক সুদের আয়ের জন্য নিয়মিত কর দায় 26,281 আমরা এতটুকু বের করেছিলাম আমরা গত ক্লাসে। আচ্ছা, এরপরে লভ্যাংশ ও ব্যাংক সুদের আয়ের জন্য 10% হারে উৎসে কর্তৃত্ব কর 26,000। 10% করতে পারছি এই যে এখানে লেখা আছে 10% হারে উৎসে কর্তৃত্ব কর। এই 10% কার উপরে? এই 10% হচ্ছে আপনার এই যে এখানে আপনার ব্যাংক সুদ খাতায় 1,10,000 আর আইসিবি মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি 1,50,000 টাকা। দুইটা মিলে 2,60,000 টাকা। 2,60,000 টাকার উপরে 10% 26,000 টাকা। তাহলে আমরা এতটুকু বুঝলাম। আচ্ছা, এরপরে যেটা বুঝবো এখানে ধারা 163 অনুযায়ী লভ্যাংশ ও ব্যাংক সুদের জন্য ন্যূনতম কর হবে 26,281 টাকা। আচ্ছা, এখানে ধারা 163 এটা একটা আপনারা নোট ডাউন করে রাখেন। ধারা 163 অনুযায়ী লভ্যাংশ ব্যাংক সুদের জন্য ন্যূনতম কর বা ধারা 163-তে কি বলা আছে এটা একটা আপনারা পরে বাসায় পড়বেন। তো আমি এখানে আপনাদেরকে একটা কথা বলি, এখানে 26,281 টাকা এটা হচ্ছে ন্যূনতম কর। এখন যদি এরকম হতো এখানে 26,281 টাকা ন্যূনতম কর কাটছে, উচ্চ কর কাটছে 26,000, যদি এখানে 26,281 না হয় যদি 25,000 হইতো তখনই আমাদের ন্যূনতম কর হতো 26,000, ওখানে 25,000 হইতো না। এটা এই জন্য এখানে আমি আপনাদেরকে বলছি ধারা 163টা একটু বাসা গিয়ে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। আচ্ছা, এরপর হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনা। প্রথম হচ্ছে আমরা বিনিয়োগ ব্যয়টা আমরা কাউন্ট করবো। সঞ্চয়পত্র এবং জীবন বীমা 1,60,000 টাকা, দুইটা মিলে হচ্ছে আমাদের 1,60,000। এটা হচ্ছে আমাদের সঞ্চয়পত্রের বিনিয়োগ বিনিয়োগজনিত কর ব্যয় মোট 1,60,000 টাকা। আমাদের মোট বিনিয়োগ হচ্ছে 1,60,000 টাকা। আচ্ছা, এরপরে কর রেয়াত পরিগণনা। আমরা জানি যে কর রেয়াতের ক সমান হয় 0.03 ইন্টু মোট আয়। তো আমরা জানি এখানে মোট আয় হচ্ছে 9,05,627, তাহলে আবার 260 কেন বিয়োগ দিলাম। আপনারা সেকশন নাম্বার 78-এর যে সূত্র আছে ওখানে কতে লেখা আছে মোট আয় মানে কর রেয়াতের পরিমাণ পরিগণনা করার ক্ষেত্রে মোট আয় বের করার জন্য বা মোট আয় কাউন্ট করতে হবে কর প্রতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার এবং ন্যূনতম কর প্রযোজ্য হয় এই সংক্রান্ত আয়গুলো বাদ দিয়ে দেন আমাদেরকে মোট আয় নির্ণয় করতে হবে। এই জন্য আমরা এখানে 2,60,000 টাকা বিয়োগ দিচ্ছি। আমি একটা আপনাদেরকে পড়ে শোনাই, সেকশন নাম্বার 78। আচ্ছা, এই যে সেকশন নাম্বার 78-এ কি লেখা আছে? কতে কর প্রতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়া পরিগণিত মোট আয়। বুঝছেন? তো আমরা এখানে ন্যূনতম কর কোনটা? এই যে এখানে যে 26,000 টাকা বাড়ি করছি এটা কার উপরে? এই যে এই আপনার ব্যাংক সুদের আয় 1,10,000 আর আইসিবি মিউচুয়াল ফান্ড হতে আয় প্রাপ্তি 1,50,000, দুইটা মিলে 2,60,000 টাকা। ঠিক আছে, কর রেয়াত পরিগণনার ক্ষেত্রে মোট আয় থেকে ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ আয় বাদ দিতে হবে। এই জন্য এখানে 2,60,000 টাকা বাদ দিয়েছি। 9,05,627 থেকে 2,60,000 বাদ দেওয়ার পর যা থাকে তার 3% হয় 19,000। এরপর হচ্ছে বিনিয়োগ ব্যয় কত? 1,60,000, 15% 24,000, সর্বোচ্চ 10 লাখ। তিনটের মধ্যে যেটা কম 19,369। আর মিস ফাতেমার মোট কর দায় এবং আরাপযোগ্য কর আমরা গত ক্লাসে বের করেছিলাম 45,844। এই যে এখানে মোট কর দায় বা আরাপযোগ্য কর 45,844। এখান থেকে আমরা কর রেয়াতটা বাদ দিব।
এখান থেকে আমরা বাদ কর রেয়াত 19,369 প্রদেয় কর, মোট করদা থেকে কর রেয়াত এইটা বাদ দেওয়ার পরে যা থাকে ওটা হচ্ছে প্রদেয় কর 26,475। আচ্ছা, এরপরে প্রদেয় কর বের করছি। প্রদেয় করার পর সারচার্জের পরিমাণ কত বের করব? 26,475 উপরে 30%। ঠিক আছে, তো 30%, যেটা আপনারা অর্থ আইনের তফসিলটা দেখে নেবেন। সারচার্জ হয় 7,943 টাকা। আচ্ছা, এরপরে মোট প্রদেয় কর কি? এই সারচার্জ যোগ প্রদেয় কর দুইটা যোগ করলে আমাদের মোট প্রদেয় কর হয় 34,418 টাকা। টাকা, এটা হচ্ছে আমাদের মোট প্রদেয় কর। আচ্ছা, নিচে আসেন রিটার্নের সাথে 173 ধারা অনুযায়ী প্রদেয় কর। আমরা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স বা উৎস কর কর্তন করছি 26,000 টাকা। রিটার্নের সাথে 173 ধারা অনুযায়ী প্রদেয় কর, এটা যদি বের করতে হয় আপনাদেরকে মোট প্রদেয় কর থেকে ট্যাক্স ডিডাকশন অর্থাৎ উৎস কর কর্তন এবং অগ্রিম কর দুইটা বাদ দিতে হয়। এখানে যেহেতু অগ্রিম কর নয় তো এখানে এটা আসবে না, তাহলে আমরা এখানে মোট প্রদেয় কর 34,418, এখান থেকে 26,000 এই যেখানে উচ্চ কর কর্তন এটা বাদ দিব। বাদ দেওয়ার পর থাকে 8,418 টাকা। এটা হচ্ছে রিটার্নের সাথে 173 ধারা অনুযায়ী প্রদেয় কর 8,418 টাকা। এখানে 173 ধারা, এদিকে হচ্ছে 163 ধারা, এই দুইটা ধারা আপনারা অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, সারচার্জটা কিসের উপরে বের করা হয়? চার্জ বের করার ভিত্তি কি বা সারচার্জ কার উপরে ডিপেন্ড করে? প্রদেয় করের উপরে সারচার্জটা বের করতে হয়। 4 কোটি টাকা ক্রস করলে সারচার্জ দিতে হয়। 4 কোটি টাকার উপরে সম্ভবত 10 কোটি টাকার নিচে এরকম হচ্ছে আপনার মেবি 5% বা 10%, আমার এই মুহূর্তে মনে নাই। তো এরকম একটা স্ল্যাব আছে, যেরকম করমুক্ত সীমার যে স্ল্যাব আছে না, ওরকম একটা স্ল্যাব আছে। তো অনুযায়ী এখানে ওনার ইনকাম নেট সম্পত্তি ছিল কত? 20,30,00,000। অর্থাৎ যদি কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার নিট সম্পদের পরিমাণ অর্থাৎ তার আয় বর্ষে 30শে জুন বা এক কথায় জুনের 30 তারিখে যদি তার নিট সম্পদের পরিমাণ 4 কোটি ক্রস করে, তখন তাকে সারচার্জ দিতে হয়। মানে উনি সারচার্জের আওতার মধ্যে পড়ে যায় 4 কোটি ক্রস করলে জুনের 30 তারিখের। ঠিক আছে, তার আয় বর্ষে জুনের 30 তারিখের মধ্যে যদি তার নিট সম্পদের পরিমাণ 4 কোটি ক্রস করে, তখন তাকে সারচার্জ দিতে হয়। আর সারচার্জটা দিতে হয় প্রদেয় করের উপরে। এটা একটু আপনারা মনে রাখেন বা নোট করে রাখেন, সারচার্জ দিতে হয় প্রদেয় করের উপরে। তো আমরা প্রদেয় কর বের করছি 26,475। এটার পরে 30% বের হয় 7,943 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ওনার সারচার্জ, এটা হচ্ছে প্রদেয় কর, দুইটা আবার যোগ করতে হবে। প্রদেয় কর 26,475, সারচার্জ এখান থেকে আসছে 7,943, দুইটা মিলে যোগ করলে মোট প্রদেয় কর 34,418। এটা হচ্ছে ওনার মোট প্রদেয় কর। আচ্ছা, উনি এই মোট প্রদেয় কর, জি বলেন। 30% ব্যাপারটা আমি তো কিছুক্ষণ আগে বললাম। অর্থ আইন 2024, অর্থ আইন 2024-এর তফসিলে আছে
যদি কারো 4 কোটি টাকার নিট সম্পত্তি ক্রস করে জুনের 30 তারিখ, তার আয় বর্ষের জুনের 30 তারিখের মধ্যে যদি কারো নিট সম্পত্তি 4 কোটি ক্রস করে, তখন তাকে সার চার্জ দিতে হয়। তো এই ক্ষেত্রে 4 কোটি থেকে 10 কোটি পর্যন্ত মেবি 5% বা 10% হবে। এরপরে 10 থেকে 20 এরকম একটা স্টাফ দেওয়া আছে, বা 10 থেকে 15। তো ওনার তো আরও বেশি, 20 কোটির উপরে। এর জন্য ওনাকে এটা 30%, বুঝছেন? আমার এই মতটা মনে নাই, ওটা 30%-এর মধ্যে পড়ছে। ওটা আমি আপনাদেরকে আজকে ক্লাসে পরে আমি আপনার এই অর্থ আইন, তারপর ইনকাম ট্যাক্সের যে তফসিলগুলো আছে না, উনি আজকে আপনাদেরকে ফিটে দিয়ে দিব, আজকে দিয়ে দিব। তো ওটার মধ্যে ওটা 30% হলে ওটা আসলে 7,943 টাকা। এটা হচ্ছে ওনার সার চার্জ আর পদের কর মিলে মোট পদের কর 34,418 টাকা। অর্থাৎ এই টাকাটা ওনাকে দিতে হবে। এখন এই টাকাটা উনি তো দিবে, তার আগে উনি অলরেডি ন্যূনতম কর দিয়েছিলেন কত? এখানে ট্যাক্স ডিডাকশন, এই যে এখানে 10% আরও উচ্চ কর কত দিয়েছেন? 26,000। একটা আপনারা দেখেন মনোযোগ দিয়ে, উনি অলরেডি 10% আরও উচ্চ কর করা হয়েছে 26,000। তো ওনার এখান থেকে 26,000 বিয়োগ যাবে, যে আমি এখানে দেখাচ্ছি 34,418 বিয়োগ 26,000 টাকা। এই রিটার্নে আপনারা এই ধারাটা পড়লে বুঝতে পারবেন। রিটার্নের সাথে 173 ধারা অনুযায়ী প্রদেয় কর 34,418 বিয়োগ 26,000 থাকে 8,418 টাকা। এবার আমি ক্লাসে প্রথমেই ক্লাস 1-এ বলে দিছি যে ধারা 173 ধারা অনুযায়ী প্রদেয় কর কি, এটা আজকে আপনাদেরকে দেখা দিলাম। এটা হচ্ছে আপনার সার চার্জ এবং না এখানে জি জি জি, এখানে 26,281 টাকার এখানে কোনো রিফ্লেকশন নাইও, আবার আসো এখানে কিন্তু 45,000 দেখছেন নাই যে মোট কর দায় 45,844। এখানে তো এইটাও আছে, বুঝছেন? এটাই। আচ্ছা, তো এখন আমরা 173 ধারা অনুযায়ী পদে কর হচ্ছে 34,418 বিয়োগ 26,000 সমান 8,418 টাকা। আর আপনারা পরীক্ষা খাতায় এই জিনিসগুলো আমি এখানে যেরকম মানে পাশে লিখছি না, আপনারা পাশে লিখবেন না, লিখবেন সঞ্চয়পত্র 1 লক্ষ, জীবন বীমা নিচে 60,000, মানে নিজে নিজে লিখবেন, এভাবে লিখবেন। আমি জায়গা কম বিদায় এই জন্য এভাবে লিখছি। আপনারা নিচে করে লিখবেন সঞ্চয়পত্র সমান 1 লক্ষ, নিচে জীবন বীমা সমান 60,000, এভাবে যোগ করে নিচে দেখাবেন, পাশে লিখবেন না, এরকম। আর এগুলো এখানে তখন দেখাবেন, এখানে লিখবেন যে আপনার মোট পদের কর বিয়োগ উচ্চ কর কত। রেয়াতের ক্ষেত্রে 2,60,000 টাকা যে বাদ দিবেন, ওইটা কি ওই যে সঞ্চয়পত্রের মতো হিসাব, যে সঞ্চয়পত্রের যে সুদ হয় ওইটার মতো হিসাব, যে এর থেকে বাদ দিতে হয়, বাদ দিয়ে বার করতে, এরকম ব্যাপারটা? আচ্ছা, তাহলে আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে আবার একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে সেকশন নাম্বার 78, ঠিক আছে? সেকশন নাম্বার 78-এর যে সূত্রটা, ওই সূত্রটা হচ্ছে ক সমান 0.03 ইন্টু খ সমান 0.15 ইন্টু কতে 10 লক্ষ টাকা। এখন কতে কি এটা কিন্তু বলা নাই, কতে পরে নিচে ব্যাখ্যা দিছে। ক সমান হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য হয় এরূপ আয়, ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়। বুঝছেন এবার? অর্থাৎ মোট আয় থেকে আমরা যে মোট আয় বের করছি না, মোট আয় কত হয়েছে এখানে আমাদের 9,05,687, এটা আমাদের মোট আয়। আচ্ছা, এই কর রেয়াতের ক্ষেত্রে মনে রাখেন, কর রেয়াতের ক্ষেত্রে মোট আয় থেকে 3টা জিনিস বাদ যাবে, আর এই 3টা জিনিস সব অঙ্কে একসাথে থাকে না। তারপর আপনাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, কি কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এবং ন্যূনতম কর প্রযোজ্য। আমাদের ন্যূনতম কর প্রযোজ্য কত হচ্ছে? এটা হচ্ছে আপনার 1,50,000 আর এখানে 1,10,000। আচ্ছা, এই ন্যূনতম কর প্রযোজ্য যে আপনার আইসিবি মিউচুয়াল ফান্ড আর ব্যাংক সুদ খাতে হবে, এটা আমি কীভাবে বুঝবো? এটা আমি বুঝি নাই, আমি আমার মন মতো করি না। এটা হচ্ছে আয়কর আইনের ধারা 163। আপনারা একটু চাইলে আবার একটু নোট ডাউন করেন প্লিজ।
ধারা 163 ওখানে এটা হচ্ছে অংশ নাম্বার 8 হেডলাইন হচ্ছে ন্যূনতম কর। অংশ 8 হেডলাইন ন্যূনতম কর ধারা 163। এই ন্যূনতম করের মধ্যে কি কি আছে? এখানে অনেকগুলো ধারা আছে, যেমন আমি বলি আপনারা একটু শুনেন। 88 থেকে 92 ধারা, 94 থেকে 95, 100 থেকে 102, 105, 106, 108, 110 থেকে 118, 120 থেকে 119 এবং 132 থেকে 139 এগুলোর উপরে ন্যূনতম কর আরোপ করা হয়। ক্লিয়ার? এই এতক্ষণ যে ধারাগুলো বললাম এই ধারাগুলোর যে কোনো এক ধারার মধ্যে এগুলো আছে, ব্যাংক সুদ আয় আছে, আইসিবি মিউচুয়াল ফান্ড আছে। এই জন্য শুধুমাত্র এই 2,60,000 টাকাটা আমরা বাদ দিছি। বুঝতে পারছেন এবার? আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে এতটুকু পর্যন্ত? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, এবার আপনাদের প্রতি আমার একটা কোশ্চেন, ন্যূনতম কর আর নিয়মিত কর একটু যদি যে যা বুঝছেন সংক্ষেপে আমাকে চ্যাট বক্সে লিখেন, বাংলা হোক ইংলিশ হোক লিখেন। নিয়মিত কর বা ন্যূনতম কর দুইটা অবশ্যই দুই জিনিস, এটা আপনারা কি বুঝছেন? ন্যূনতম কর কি, নিয়মিত কর কি? সবাই একটু জানান, এতক্ষণ তো লাগার কথা না, একজন লিখছেন মাত্র। সবাই কি পারবেন না? সিম্পল জিনিস, কিন্তু দুইটা কোশ্চেন
করছি আপনাদের উপরে, আপনাদেরকে বলার জন্য দুইটা কোশ্চেনই আমাদের এই আজকের অঙ্কের মধ্যে আছে, গতকালের ক্লাস আজকের ক্লাস দুইটার মধ্যে আছে। আমি দিয়েছি এটা। আচ্ছা, আব্দুল আহাব। আচ্ছা, আরেক মিনিট টাইম, বাকিটা লেখেন, আরেক মিনিট টাইম কিন্তু। মিস্টার তুষার, আপনি শুধুমাত্র মিনিমাম ট্যাক্সটা লিখছেন, আপনি তো নিয়মিত কর লিখেন নাই। আচ্ছা, বুঝছি, মাত্র দুইজন লিখছে, দুইজনের মধ্যেই তুষার যেটা লিখছেন এটা পুরোটাই ভুল। আপনি লিখছেন এলাকাভেদে মিনিমাম ট্যাক্স। আমরা আজকের অঙ্কতে বা গতকালে ক্লাসে এলাকাভেদে ন্যূনতম কর নিয়ে কোনো আলোচনা হয়নি, আজকে আলোচনা হয়নি। আব্দুল আহাদ সাহেব উনিও লিখেছেন এলাকাভেদে যে ন্যূনতম কর, ওই এখানে এলাকাভেদে ন্যূনতম কর নিয়ে কোনো আলোচনাই হয়নি। ন্যূনতম কর আর এলাকাভেদের ন্যূনতম কর দুইটা আপনাদের আসমান জমিন ফারাক, এবং আপনারা এখানে যদি উল্লেখ করেন তাহলে 1 মার্কে পাবেন না। এমসিকিউ কোশ্চেনও যদি আসে বা 2 মার্ক, সম্ভবত কমপক্ষে তো 1 মার্ক যদি এমসিকিউ আসে, আর এই ধরনের কোশ্চেন 1 মার্কের জন্য আসে না, কমপক্ষে 2 মার্ক বা 5 মার্কেরও আসে। তাহলে আপনারা এখানে 1 মার্কে পাবেন না, কারণ আপনারা মানে একেবারে লাইনচ্যুত হয়ে গেছেন। যেটা ন্যূনতম কর ওই ক্ষেত্রে আপনারা একেবারে পুরো লাইনচ্যুত হয়ে গেছেন, এখানে আপনারা 1 মার্কে পাবেন না এভাবে লিখলে। সেটা হচ্ছে, আমি আপনাকে বলি, প্রথম হচ্ছে মিস্টার তুষার আপনি নিয়মিত কর লিখে নেই। নিয়মিত কর হচ্ছে বেতন, চাকরি, কৃষি এই অঙ্কের ক্ষেত্রে। আব্দুল হাদ সাহেব ঠিকই বলেছেন, ওটা ঠিক আছে। আর ন্যূনতম কর এক্ষেত্রে এলাকাভেদে ন্যূনতম কর এটা হবে না। এত করে আপনাদেরকে তাহলে আমি কি করালাম? ন্যূনতম কর এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে আপনার 2,60,000, অর্থাৎ আপনার আইসিবি মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক সুদ, আপনারা এই দুইটার নাম লিখলে হয়ে যায়। এই দুইটা নাম লিখলে আপনারা হয়ে যায়। এখানে অনেকগুলো ধারা আছে, সবগুলো ধারা বলার দরকার নেই, যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে আপনারা এই দুইটা নাম তো মুখস্থ হয়ে গেছে। আইসিবি মিউচুয়াল ফান্ড হতে লভ্যাংশ এবং ব্যাংক সুদ খাতে আয়, এই দুইটা হচ্ছে এই ক্ষেত্রে ন্যূনতম কর। আর নিয়মিত কর হচ্ছে আপনার চাকরি, বেতন, কৃষি। চাকরি, ভাড়া এবং কৃষি, এই তিনটে হচ্ছে নিয়মিত। এখানে যদি আর্থিক পরিসম্পদ থেকে আয় লিখলেও কি হইতো ন্যূনতম কর? না, হয়, হবে হবে হবে। আর্থিক পরিসম্পদ যে হেড অফ ইনকাম, ওটা হচ্ছে হেডলাইন, ওইটার অধীনে হচ্ছে আপনার আইসিবি মিউচুয়াল ফান্ড, লভ্যাংশ, ব্যাংক সুদ খাতে আয়, ওগুলাই। আমার মাথায় ওইটাও আসছিল, পরে আসলে জি জি হ্যাঁ, আপনারা একটু এগুলো একটু দেখবেন। একটা জিনিস হচ্ছে হেডলাইন, আর হেডলাইনের অধীনে আপনারা হেডলাইনটাও লিখলে হবে, ব্যাখ্যা দিয়ে দিলে তো আরও ভালো। এরপর আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ন্যূনতম কর জিনিসটা আসলে কি। এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে মনে হয় ব্যাংকার আছেন তাই না, আব্দুল আহাদ সাহেব, উনি ভালো বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা কেউ যখন ডিপিএস করে বা আরও এরকম এফডিআর করে, তো ওনাকে আপনারা যে লাভটা দেন বছরে বা মাসে বা কোয়ার্টারলি বা 6 মাসে যে লাভটা আপনারা দেন, ওখান থেকে অবশ্যই আপনারা ট্যাক্সটা কেটে রাখেন না? আচ্ছা, ট্যাক্স যদি আপনি কেটে রাখেন, আপনি হয়তো খেয়াল করবেন বা আপনার হয়তো মনে আছে, দেখবেন যার 3 নাম্বার আছে তার থেকে কাটানো একরকম, যার 3 নাম্বার নাই তার থেকে কাটানো আর একটু বেশি, এরকম না? এম আই রাইট? আচ্ছা,
15% আর 10%। হ্যাঁ ইয়েস, থ্যাংক ইউ। এবং এই কোশ্চেনটা একবার পরীক্ষা আসছিল মেবি 2017 না জানি 12তে, যে কারো যদি 3 নাম্বার না থাকে তাহলে তার সঞ্চয়পত্রে ট্যাক্স ডিডাকশন কত পার্সেন্ট কত করা হবে, এরকম একটা কোশ্চেন আসছিল 1 মার্কের। ঠিক তাই এখানে ন্যূনতম করটা হচ্ছে এরকম, আর ন্যূনতম কর থাকলে ওখানে আপনার বেশিরভাগ ক্ষেত্রে ট্যাক্স ডিডাকশনের সোর্স এটা থাকেই, এটা হচ্ছে ন্যূনতম কর। আর আপনারা যেটা লিখছেন এলাকা ভেদে বা 3000, 4000, 5000, যদি এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসেও অবশ্যই প্রশ্নকর্তা এখানে এলাকা ভেদে কথাটা উল্লেখ করবে। যদি এলাকা ভেদে যদি আপনাদের পরীক্ষায় যদি ইনশাল্লাহ আপনাদের ভাগ্য ভালো যদি এরকম প্রশ্ন চলে আসে ন্যূনতম কর কী, তাহলে আপনারা এলাকা ভেদে ওই করটা এখানে ভুলও লিখবেন না। এখানে অংশ 8-এর 163 দ্বারা যা আছে ওটা নিয়ে কথা বলবেন। আর যদি এলাকা ভেদে ন্যূনতম কর বলে ওটা তার বুঝেন একদম ইজি জিনিস, 3000, 4000, 5000 ওটা আপনারা মুখস্থ করে দেখবেন। আর নিয়মিত কর কোনটা? নিয়মিত কর হচ্ছে, আমি আপনাদেরকে বলি, আয়করের যে কর মুক্ত সীমা আছে না 3,50,000, এরপরে হচ্ছে আপনার এই 1 লক্ষ পর্যন্ত এত%, 4 লক্ষ পর্যন্ত এত%, 5 লক্ষ পর্যন্ত এত%, ওটা হচ্ছে কর মুক্ত সীমা, আয়করের কর মুক্ত সীমা। আর ওটাই হচ্ছে নিয়মিত কর। আর ওই স্ল্যাব অনুযায়ী যে করটা বের করা হয় ওটাই হচ্ছে নিয়মিত কর দেয়। আমি আপনাদেরকে গত ক্লাসে করাচ্ছি, আপনারা হয়তো ভুলে গেছেন, এই জন্য বলছি আপনারা একটু খাতায় লিখে রাখেন, আমি পুরো একটু শুনেন। নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য আয়কর, অর্থাৎ এক কথায় নিয়মিত আয়কর, অর্থাৎ এই যে এখানে দেখেন আপনারা, এই যে এখানে 45,844, এটা হচ্ছে আমাদের মোট আয়কর, তাই না, বা মোট কর দেয় বা আরোপযোগ্য কর। ওখান থেকে আমাদের নিয়মিত কর দেয় ছিল এর মধ্যে 19,563, বাকিটা হচ্ছে আমাদের ওই যে কি বলে আপনার কি বলে লভ্যাংশ ব্যাংক সুদের জন্য নিয়মিত কর দেয়, লভ্যাংশ ব্যাংক সুদের জন্য। আর ওইটা ছিল নিয়মিত কর দেয়, মানে আপনার চাকরি, ভাড়া এবং কৃষি। কথাটা বুঝছেন? আচ্ছা, তো ক্লাসটা শেষ পর্যায়ে যদি আপনাদের এই অঙ্কের মধ্যে আর কোনো কোশ্চেন থাকে, এই অঙ্কটা আজকে এখানে যাবো, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে একটা আমাকে বলেন। স্যার আপনি একটু আগে বললেন যে ওই 3 নাম্বার থাকলে কাটে হচ্ছে 10% আর 3 নাম্বার না থাকলে কাটে 15%। হ্যাঁ, কিন্তু ব্যাংকে তো দেখা যায় যে এটা আসলে রিটার্ন দেওয়ার উপর নির্ভর করে। আপনার 3 নাম্বার আছে কিন্তু আপনি রিটার্ন জমা দেননি, সেই ক্ষেত্রে তো স্যার ওই অর্থ বছরে 15%ই কাটে। এখানে আমি আপনাকে বলি, সাপোজ আপনার 3 নাম্বার আছে, আপনার 3 নাম্বার যে আছে আপনি আপনার 3টা ব্যাংকে জমা দিতে হবে না হয় ব্যাংক কীভাবে বুঝবে যে আপনার 3 আছে কি নাই? আমি আপনাকে বলি, আপনি সাপোজ রিটার্ন জমা দেন না, আপনার 3 নাম্বার আছে, আপনি যদি ওই 3 নাম্বারটাও ব্যাংকে দিয়ে দেন, ব্যাংক কিন্তু সর্বোচ্চ রেটটা কাটবে না। এখানে অলরেডি একজন ব্যাংকার আছে, ওনাকে জিজ্ঞেস করেন, তাই না? জি না স্যার, আপনি যদি 3 নাম্বার দেন কিন্তু ওই অর্থ বছরে রিটার্ন না দেন তাহলে তো 15% কাটে। আমি একটা জিনিস শেয়ার করি স্যার, ঘটনা হচ্ছে এটা গত বছর গত 23 পর্যন্ত জি শুধু 3 সার্টিফিকেট থাকলেই 10% কাটতো, কিন্তু গত 23 পরে 24 থেকে এটা বলছে যে আপনাকে আপডেট রিটার্নটা জমা দিতে হবে। মানে আপনার যদি অর্থ বছর যে আপনি সাপোজ অনেক ব্যক্তি আছে 10 বছর আগে 3 সার্টিফিকেট করে আসছে, সেও কিন্তু এই সুবিধাটা একবার 3 সার্টিফিকেট করে 10 বছর ধরে এই সুবিধাটা পাচ্ছে। সরকারকে এটা সে করতেছে, মানে ফাঁকি দিচ্ছে, কিন্তু সে রেগুলার ট্যাক্স রিটার্ন দিচ্ছে না। এজন্য গভর্নমেন্ট বলল কি যে এই অব্যাহতিটা পাইতে হইলে প্রতি বছর আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে এবং অ্যাকনলেজমেন্টটা ফটোকপি ব্যাংকে জমা দিতে হবে। রাইট ব্যাংকে কোনো কিছু ইনভেস্ট রাইট, আমি আপনাকে এটাই বুঝেছি, আমি 3 সাবমিট বলতে আপনাকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জমা দেওয়া বুঝাচ্ছি। এখন আপনি তো আগের মতো আর 3 শুধুমাত্র 3 জমা দিলে হবে না, আপনাকে এখন অ্যাকনলেজমেন্ট দেখাতে হবে, তাই না? আমি আপনাকে এইটাই বলছি, ঠিক আছে? আপনাকে মানে 3 জমা মানে আপনাকে একটা 3-এর PDF ফাইল প্রিন্ট করে দিয়ে দিবেন, তাই না? PDF এখানে 3 জমা দেওয়া মানে আপনাকে অবশ্যই অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। এবার আপনি যদি শুধুমাত্র এখন 3 দিয়ে দেন তা হবে না,
আপনাকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট জমা দিলে দেন আপনি 10% কত, আদারওয়াইজ 15% কাটবে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এতটুকু ছিল, ইনশাল্লাহ আগামীকাল